যে রাইডিংয়ের কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এইভাবে আলাদা করে দিয়েছে, সে রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করবো ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটা অবসেশন, আর সেটা হলি তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে অরু। অরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল। What happened, babe? অরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্লাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল। কি বলেছেন? এই কাছে দেখাচ্ছে। অরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলেই অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপর উঠে বসলো কৃতিক। দুই হাতে ওর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হচ্ছে সে খবর রাখিস তুই? সারা রাত একটুও ঘুমাতে পারেনি। তুই নিজেকে বারবার বুঝিয়েছে। আমার পিছিয়ে বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এই ঘুমন্ত পুরোটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবুও নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করবো তাও সহ্য হলো না। তো রোজভোগ ধোলা ভাইয়ের কোত্থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে গেল, আর এখন তুই ভাঙা দেখাচ্ছিস। কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না করেছে না, আপনার সব রকম রূপ দেখি অভ্যস্ত আমি। বেব, লুক এট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরু। ওলট পালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা ওরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কোল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তে। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসলো কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে বলুন তো? হাতে ক্যানোলা থাকা তরুণ ব্যস্ত হাতে অরু শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হেসে জবাব দিল, অবসেশন। আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বলল। কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদ্ভ্রান্তের মতো অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আমার কিনে দেবো বেবি, একটা নয় 10টা কিনে দেবো। তা এখন চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথার মতো অরু পুনরায় শুধালো। আর অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধহয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন অরুর জন্য শুধু এত পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক বড় এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল রোদ তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকে। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে আকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরলো অরু। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইলো অরু। দেখলো একটু আগের সেই খামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তারই অর্থ নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবু বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে যে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো। কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করে বা এলো এই দাগ, অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে আর মারবেন না। আ হাই, চুপ। রাখ তোর কমিটমেন্ট।
আগে জবাব দে, আমার জিনিসকে এভাবে স্পর্শ কে করেছে? নয়তো আজ তোর শরীরে কোনো জায়গায় বাদ রাখবো না আমি, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকে বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটাই ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হিঁচকি তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলত অরুকে। ওর জিনিসকে কেউ এতটা গভীর ভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরলো কৃতিক। সেভাবেই অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে, তোকে কে এভাবে স্পর্শ করলো? আর তুই জানিসই না কার সাথে শুয়েছিস? সত্যি করে বল। তাকগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ালো, তবে তার দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগেই ওর চোখ গিয়ে ঠেকলো স্টাডি টেবিলের ওপর রাখা ল্যাপটপের দিকে, যেখানে অরুর বহু কষ্টের লেখাগুলো এখনো ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিন ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ওর আগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারলো মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্র নেই, লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থামলো, ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে মারলো টেবিলের উপর। অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। এরপর সেভাবে পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দুই হাত মুঠিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে বাস্টার্ড? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে নাসূচক মাথা নাড়ালে কৃতিক কি ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তে নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না অরু। উল্টো রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে কৃতিক বেরিয়ে যেতে ধাপ ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেই বেলা সেভাবে কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আঁধারের চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরনী জোরে। তখনও ওরও যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খোলেনিও, আর না তো খোঁজ নিয়েছে কৃতিকে। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি ওরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদেও? তাছাড়া ওরু দরজা খুললে কেই বা জবাব দেবেও? এই তো সকালে শুধু শুধু মেয়েটাকে কথা ডাকাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পজিটিভনেস, অবসেশন, টক্সিসিটি এসব অরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করেই জানে, তবু কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর, এই আত্মা সব আমার, সব। ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং ওর নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেই সব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এত আঘাত করলাম আমি?
আমার মতো একটা লাগামহীন চূন্য ছেঁড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসছে মেয়েটা, আর আমি। হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। ফাক মাই অ্যারোগেন্সি। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সে ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়েছে ছোট একটা চিরকুট, যাতে লেখা, সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনে হবে না। এটা রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করব। সাথে সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসে। কৃতিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে, তাই তাড়াহুড়ো করে ব্যাকয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃতিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যায় বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ারেরই চশমা দিয়ে খালি চোখে চারিদিকের কোনো কিছু দেখার উপায় নেই, অথচ এই নিকোষ আধারের মাঝেও সারের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অন্য। খানিক বাদে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে তখন থেকে চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সারের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিক নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ এলিজা প্রেগনেন্সি মুড সুইং এর খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক, আপাতত সায়লের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটে। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরবার আগেই মরে যাবি তুই। তৎক্ষণাৎ সায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হারবজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমু খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছি কেন সেটা নিশ্চয়ই জানিস। সায়র মুখ কাঁচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। সায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব নয়সূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলশয্যা। অর্ণবের কথায় সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? কৃতিক মুখ দিয়ে নিকোটিনে ধোঁয়া ছেড়ে বলল। বউ রাগ করেছে? তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তোর রাগ ভাঙলে তো হয়, তাছাড়া ওরও একটা সফটি। তোর উপর কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা। সারাদিন। অর্ণবের মুখের ওপর কথাটা বলে সায়রের মতো করে দীর্ঘশ্বাস ছাড়লো কৃতিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি, জটিল সমস্যা। তুই এক কাজ কর, তুই বরং ওরকে কোন একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগ ফাগ সব উধাও। অর্ণবের কথায় কৃতিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করেছি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুর শোনালি, সেই বেহালার সুরে তোরা দুজন নাচ করলি, তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপা। অর্ণব কথা শেষ করার আগে কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি ওরিকে নিয়ে কোনোদিন শপিং অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছে, বিয়েটা পর্যন্ত করেছে কোনো মতে। সেখানে তুই কিসব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না।
কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়। আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয়। বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে। ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়। জানি না, তবে ওর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশি ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো। শেষ মানে? অর্ণব কপট হেসে বলল। কুল স্যার, কাল ইন্টারনেটে এমনিতেই দেখতে পাবি, এত হাইপার হওয়ার কিছুই নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসলো অরু। এদিকে ওদিকে চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলো স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অরু রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগে কৃতিক বলে ওঠে। ব্যথা করছে হার্টবিট? কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে ওরু। মনে মনে ভাবলো সত্যি তো, আজ কৃতিক একটা ওষুধও খায়নি, কি করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরু তো ব্যাগের চোটে দরজায় খুলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো ওরুর মনে। তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট সুচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে উঠল। মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল। এখানে ব্যথা করছে। তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে ওরও, খুব ব্যথা করে। মেঘলা আকাশ, বাইরে ঝোড়ো হাওয়া বইছে প্রবল বেগে। মাথার উপরের পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উতাল পাতাল হয়ে উঠছে, যেন কোনো বিদঘুটে জন্তু জানোয়ার। ঘুণাক্ষরে ভুলবশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলেই কেমন ভয় শীত দ্বারা বেয়ে নেমে আসে হিম ধরা শীতল স্রোত। এখন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় ব্যালকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্মা। তুলে রাখা রেশমের মতো চুলগুলো সেভাবেই উড়ছে এলোমেলো হয়ে, নীলিমাকে উদাসীন দেখাচ্ছে। সে সন্ধ্যা থেকেই কি যেন অযাচিত ভাবনায় বোধ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়। ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণামদর্শিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তবু আজ মন বলছে এবার একটা সমাধান প্রয়োজন, সত্যি প্রয়োজন। সায়রের মতো এমন একটা সজীব হৃদয় পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরো আগেই প্রয়োজন। সায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো সায়র। কাঁধে তার ছোট ব্যাকপ্যাক, মনে হয় সুদ ছিল আজ। সায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালো। সায়র একটা ক্লান্ত মাথা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। সায়র ব্যালকনির দিকে দু কদম এগিয়ে এসে নীলিমাকে বলল। রান্না করেছো কিছু, নাকি আমি করব? ওয়েল, সায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়, কারণ গত 2 মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময় রান্না বান্নাটা সায়র নিজেই করে। যখন সময়ের অভাবে করতে পারে না, তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেয়। তবু রান্না বান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। সায়রের কথার পাছে নীলিমা জানালো। করেছি, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। পরিবেশটা কিঞ্চিত অসহনীয় আর দম বন্ধকর। কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে। এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝোড়ো হাওয়া বইছে খুব, তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় সায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিং এ খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাথ টাওয়ালটা গলায় ঝুলিয়ে সায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সবকিছু এখনো আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকে একটু বেশি চুপচাপ। চুলগুলো খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেটনি ভর করলো কিনা সেটাও ভাবনার বিষয়। সায়র ভাবলো কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল। বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে বড় একটা অ্যাপার্টমেন্টে ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানেই সর্বক্ষণ কর্মরত থাকবেন। তুমি যদি বলো তো এই অ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দিব। নীলিমা খেতে খেতে গভীর কণ্ঠে বলল। কেন?
এই বাসাটায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলে। শায়দ একটু ভেবে চিন্তে শান্ত স্বরে জবাব দিল। আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের। ইউ নো হোয়াট আই মিন? নয়তো থেমে গেল সায়ন। নীলিমা বেশ শান্ত স্বরে বলল, নয়তো কি? নয়তো আমাদের এই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা ঘুচিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপলের মতো বুঝি সংসার করতে চাই, বাচ্চা কাচ্চা জন্ম। আবারও মাঝপথে কথা আটকে গেল সায়রের। নীলিমা কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা সায়রকে পীড়া দেয়। অজানা অধিকার বোধে ফুঁসে ওঠে হৃদয়টা। তবু নিজেকে যথাসম্ভব সংযত রেখে গভীর কণ্ঠে সায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারণ। নয়তো এখনও সংসার সংসার ফিলটা পাচ্ছি না কেন? কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। সায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করে টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ও থমথমে চেহারা, শুরুতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে সায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রাগ করে আছো তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার উপর রাগ করে নেই। নীলিমার সোজাসাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে সায়র একটু স্বস্তিতে চোখ বুঝল। পরক্ষণেই চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল। নীলিমা, লাস্ট কোশ্চেন। এবার দাঁড়িয়ে পড়ল নীলিমা, আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি কিছু না, মানে তোমার সাথে কোনো অভদ্রতা? সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে। হ্যাঁ করেছেন তো, চরম অভ্রতা করেছেন। যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, পিশাচিনি, আর কত কি। নীলিমার কথা শুনে সায়র আহাম্মক হয়ে গেল। শেষমেশ কিনা মাল খেয়ে নিজের মুখে এইভাবে গালিগালাজ করছে ও। ছি, সব দোষ এই হারামি বন্ধুগুলো। সেটা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসির আসামি বানিয়ে ছেড়ে দিল। সায়র অসহায়ের মতো করে ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেল। নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো সায়র। নীলিমা, নীলিমা শোনো একটু, আমি আসলে ওভাবে মিন করতে চাইনি। বিশ্বাস করো, কাল রাতে যা করেছি, যা বলেছি, সে সব কিছুই আমি মনের ভুলে করেছি। আই সয়ার একটা কথাও আমার মনের কথা ছিল না। সায়রের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল রাত্রে আপনি ভুল করে চুমু খেয়েছেন, আর ওই যে আদরের কথাগুলো সেগুলো সব মিথ্যে ছিল। এবার যেন আকাশ ভেঙে পড়লো সায়রের। ওর মাথার মধ্যে ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি ও কাল নীলিমাকে ছুঁয়ে খেতে পেরেছিল, নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝে হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভ্যাবা চাকা খেয়ে সায়র অস্ফুটে বলল, মানে সত্যি কি চুমু খেয়েছিলাম? বুকের উপর 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা। হ্যাঁ খেয়েছিলেন। নীলিমার কথায় বুকের উপর থেকে যেন পাথর সরে গেল সায়রের। এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে। মনে থাকুক বা নাই থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা। সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলিয়ে হেসে ওঠে সায়র। বলল, বিশ্বাস করো নীলিমা, কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকে করেছি, সব। সায়রের কথায় আচমকা চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। যেন বিয়েবাড়ির পঞ্চব্যঞ্জনের মাঝে হুট করে কাঁচা করলা মুখে পুরে দেওয়া হয়েছে ওর। মুখটাকে সেভাবেই রেখে খেকিয়ে উঠে নীলিমা বলল, কি বলেন? আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন। সায়র মুচকি হেসে উপর নিচ মাথা বাঁকাল। নীলিমা দ্বিগুণ রেগে মেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। তার মানে আপনি বলতে চাইছেন আমি আসলে একটা ডাইনি বুড়ি? হকচকিয়ে উঠল সায়র, জলদি হাসি থামিয়ে বলল। এমা, সেটা কখন বললাম? নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল। এই যে এখন বললেন আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা। এরপর আর সায়রের প্রত্যুত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করলো না নীলিমা। ঠাস করে ওর মুখের ওপরেই লাগিয়ে দিল দরজাটা। এদিকে নিজের কথায় নিজেই বোকা বলে গেল সায়র। মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় বসালো সজনে। তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল, বউ আমার, বিশ্বাস করো, কাল রাতে একটুও নিজের মাঝে ছিলাম না আমি, আর না তো হুঁশে থেকে
কোনো কিছু করেছি। কাল যা যা বলেছি, যা যা করেছি, এমনকি যদি চুমুও খেয়ে থাকি, তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় রাগিনী। আমি তো তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি। দুঃখ দিতে যাবো কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেমে পড়ে, আমরা না হয় বিয়ের পরেই প্রেম করব। তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ। ইজন্ট ইট বিউটিফুল? দরজার সামনে দাঁড়িয়ে তখন উদ্গ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করায় ব্যস্ত সায়ন। আর যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা, আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ। সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত কাউকে চুমু খেয়ে ফেলেছে, এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়। তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি। তবে নীলিমার বোধহয় এত বেশি শুদ্ধতায় কিঞ্চিত আপত্তি রয়েছে, তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেয়ালে ঠেস দিয়ে খানিকটা আবেদনময়ী রূপে দাঁড়িয়ে পাতলা অধর যুগল গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতে নীলিমা বলে, এই নাইট ড্রেসের জামা কাপড়ের প্যাকেটটা পেয়েছি, সাইজটা আমারই। কে কিনলো বলুন তো? নীলিমার কথার কোনোরূপ জবাব দিল না সায়র, বরং গভীর চোখে ওর ধনুকের মতো বাঁকানো নারী শরীরটা এক ঝলক পরখ করে শুষ্ক ঢোক গিলল শুধু। কি দেখছেন এমন করে? সায়রের চোখ দুটো চিকচিক করছে। ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বে সর্বা প্রশ্রয় দিয়ে ফট করে বলে উঠল, আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা। একটু না, অনেকটা অশুদ্ধ। বাইরে বাতাসের তাণ্ডব, শেষ রাতে বোধ হয় ঝড় উঠবে। সায়রদের অ্যাপার্টমেন্টের চাইতে কৃতিকের এই নির্জন শহরতলির বাড়িতে বাতাসের বেগ দিয়ে, তবে থাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারে না অরু কৃতিকের মাস্টার বেডরুমের অবধি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের সাঁই সাঁই আওয়াজ। আওয়াজটা ভয়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে। হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আঁতকে উঠবে। কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝোড়ো বাতাসের সাঁই সাঁই আওয়াজে আঁতকে উঠলো না ওর, এমনকি চমকালেও না খুব একটা। কারণ এর থেকে বড় চমক তো ওর সামনেই বসে আছে, যার নাম জায়ান কৃতিক চৌধুরী। মানুষটা আস্ত একটা চমক, প্রতি সেকেন্ড অন্তরেই সে চমকে দেয় ওরকে। এই যেমন মাত্র নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসে একেবারে বাধ্য স্বামীর মতো বইয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল, কোনো কিছু না ভেবে হুদিস দিয়ে দিল নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার। এই পীড়া যে নতুন নয়, তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়। এই যে জায়ান কৃতিক নিজের অসহায়ত্ব ওরুর সামনে তুলে ধরলো, নিজের দুর্বলতা প্রকাশ করে দিল, এটা কি চারটেখানি কথা? বোধহয় না। কিন্তু ওরও তো কৃতিকেরই বাঁকা পাঁজরের হাড়, এমন ঘাড় তারা পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারীও তো কম যায় না। তাই তো কৃতিকের এমন আবেগাপ্লুত কথাকে একেবারে সোজা সাপটা অগ্রাহ্য করলো ওরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দুও না তুমি বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে। সেখানে আগেও আর অনু ঘুমাতো। ওর কোমল চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। আজ বেজায় চটেছে সে, তার উপর রুম থেকে অবধি চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল ওর পিছু পিছু, ওকে আটকানোর চেষ্টা করে বলল, বেব, কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো? ওরও পিছু ফিরল না, হনহনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। ওরও থামছে না দেখে কৃতিক এবার দ্রুত কদমে এগিয়ে ওরও সামনে গিয়ে দাঁড়ায়। অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে নক করে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? ওরও গাল ফুলিয়ে জবাব দিল, ঘুমাতে। কৃতিক ভ্রুকুচকে দাঁতে দাঁত চাপলো, মাথাটা সামান্য নুইয়ে ওরুর মুখের কাছে মুখ নিয়ে বলল, সাহস তো কম না, আমার সাথে ঘুমাবি না? সেটা আমার মুখ দিয়ে উচ্চারণ করছিস? তো কোনো মতে দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর? কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরো বেশি বিগড়ে যায়। ও তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দার দিকে। বাইরে ঝোড়ো হাওয়ার তোড় বেড়েছে বই কি কমেনি, তবে এই মুহূর্তে ওর চড়াও মেজাজের কাছে এইসব ঝোড়ো হাওয়াটা আর কিছুই পাত্তা পেল না। ওরও চলে যাচ্ছে দেখে কৃতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। পেছন থেকেই এক নাগারে ওর মাথায় খোলা চুলে পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে ওরকে মানানোর চেষ্টা করে বলল, বেবি বেবি, আই ডিডন্ট মিন ইট। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এইভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করব। তো প্লিজ
আমার সাথে একটু কথা বল প্লিজ হার্টবিট। আই ক্যান টলারেট দিস পেন এনিমোর। কৃতিকের চোখে মুখে ভীষণ অসহায়ত্ব, হাতে এখনো কেন না লাগানো, তাই খুব শক্ত করে ধরতে পারেনি অরুকে, যা তরুণ অরু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে। নিজেকে ছাড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে। তবু কৃতিক কিছু বলল না, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরল অরুকে। এবার একটু কৌশল খাটিয়ে অরুকে জব্দ করছে সে। এক হাত রেখেছে অরুর কোমরে, অন্য হাত গলার বুকের মাঝখানে। এবার আর নড়াচড়া করতে পারছে না অরু, যার ফলস্বরূপ কৃতিকের হাতের মধ্যে থেকে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও। বলিষ্ঠ দেখে কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে ও। ওদের ধস্তাধস্তিতে কৃতিকের ক্যানোলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে এক পর্যায়ে। তবু কৃতিক একটুখানিও ছাড়ছে না অরুকে, বারবার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করছে শুধু। বেবি প্লিজ, বলেছি তো আর হবে না। দেখ আমি সরি বলছি, আই এম এক্সট্রিমলি সরি। তাও তুই কথা বল প্লিজ। আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই। তোর দূরত্ব সহ্য হয় না আমার, বোঝার চেষ্টা কর একটু। কৃতিকের কথা শেষ হতে না হতে ধস্তাধস্তি এক পর্যায়ে পা ফুসকে আচমকা পানিতে পড়ে গেল ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে অরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত একটা পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝে ছুঁড়ে মারে কৃতিক। আকস্মিক কাহিনীতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুলল ক্রন্দনরত অরু। ঠান্ডা পানিতে ভিজে একাকার গমরঙা ত্বকে লালচে বর্ণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কপল বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনা জল, যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও। নিজের কর্মকাণ্ডে ব্যতিগ্রস্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওকে একটানে কাছে নিয়ে এসে ওকে বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো। ব্যথা লেগেছে? পর মুহূর্তেই কান্নার বাঁধ ভেঙে গেল ওর। কোনো কিছু তোয়াক্কা না করে অনেকটা শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কৃতিকের বুকে ইচ্ছে মতো কিল ঘুষি ছেড়ে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই একটা পচা স্বামী, তোর সাথে কোনো কথাই নেই আমার, থাকতেও পারে না। তুই সবসময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস। তোর দেওয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সব কিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই। কারণ আমি জানি যে আমি তোর দুর্বলতা। তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি, থাকতে পারবি না আমার ছাড়া। তাই বলে তুই আমার ভালোবাসা এভাবে আঙুল তুলবি? এভাবে? তোর মতো একরোগা অবাধ্য পথ মেজাজি মানুষকে ভালোবেসে কি না সহ্য করেছি আমি। কথার আঘাত, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আরো কত কত কি ইয়াত্তা নেই। তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি? কিভাবে বল? শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে কৃতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল অরু। ও এত জোরে কামড়ে ধরেছে যে ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে কৃতিক। তবু অরুকে সরায়নি নিজের থেকে। আর না তো অরুর এত অভিযোগের পাছে একটা টু শব্দ করেছে। নিজ দাঁতের শক্তি পড়ে এলে কৃতিকের ভেজা টি শার্টটা টেনে ধরে অরু আবারও কাঁদতে কাঁদতে বলে, সত্যি করে বলুন তো, ভালোবাসা আর অবজেশন এক না, তাই না? তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করেছেন? যখন আমার বাহিক্য সৌন্দর্য হারিয়ে যাবে তখন? জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। অরুর কথা শেষ হওয়ার আগে গর্জে উঠল কৃতিক। ওর কথায় নিজের অজান্তে কপালের রগ ফুলে ওঠে। কখন যে শান্ত মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও। এদিকে কৃতিকের ধমকে কম্পিত হয়ে উঠেছে অরুর শরীর। কৃতিক এতটা ভয়ানক টোনেই ধমক দিয়ে উঠেছে যে অরু এবার কান্নাকাটি ভুলে গিয়ে মুহূর্তে কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঠোক দিলে পুলের মধ্যে পিছু হাঁটতে শুরু করলো। অরু খুব ভালো করে বুঝতে পারছে যে অযথায় একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছে ও। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। অরু তা ছাড়িয়ে গিয়েছে। কৃতিকের হাত থেকে সে কখন থেকে রক্ত ঝরছে তাতে অবধি নজর নেই ওর। চোখ মুখ খিচে যা মন চায় তাই বলে গিয়েছে কৃতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে গুমোট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বললি তুই? আবার বল। কৃতিকের গুরুগম্ভীর পৌরশালী প্রতিটা কথার ভাঁজে ভাঁজে উপচে পচে কর্তৃত্ব আর কঠিন শাসন। অরু তাতে ভর কালো, জিভ দিয়ে শুষ্ক অধর ভিজে কৃতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের দিকে হাত চোখে চেয়ে রইল শুধু। অরুকে অনুসরণ করে কৃতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরো খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে চোখ কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকুই বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জানিস
তোর জন্য যে আমি এমন। ওরও কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে। আর কৃতিক ওকে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। ওরা চুপ করে আছে দেখে কৃতিক আচমকা ওকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি, তখন থেকে তোর প্রতি আসক্ত আমি। এই রূপ, এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখনও। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুইয়ে রাখা মাথাটা আকস্মাত তুলে ওর চোখে চোখ রাখলো ওরও। কৃতিক তেজ চোখ হেসে বলে উঠল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করব বল? নারী জাতির উপর এক আকাশসম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হচ্ছিল তোর হৃদয়টা পেঁচা তোলের মতো নরম আর উষ্ণ, আমার কঠিন বরফের মতো শীতল নির্জীব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতে ওপরওয়ালা বোধ হয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সে ছোট্ট হাতের স্পর্শ আজ আমাকে পুলকিত করে। ঠিক সেদিনের মতোই চমকে দেয় বারবার। নিজের অজান্তে সেদিন আমার বুকে ঘুমিয়ে গেছিলে তুই। ব্যাস, তখন থেকে শুরু হয়ে গেল হৃদয়ে তোলপাড়। তীর তীর করে ভেঙে গেল দাম্ভিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ের বাঁধনের বড্ড প্রয়োজন, আর তুই হলে আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপড়ি। সেদিনের পর থেকে নিজের স্ট্যাটাস, পার্সোনালিটি, বয়স সম্পর্কে সমীকরণ সবকিছুই মাথাকে তোর প্রতি অবসেসড হয়ে গেছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে দিনরাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকে বেরিয়ে হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকে চাইতাম। শুধুমাত্র নিজের অবদ্ধ চিন্তা চেতনা আর বেপরোয়া ইচ্ছেগুলো হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজে সরে এসেছিলাম তোর কাছ থেকে। বাড়িয়েছিলাম 1000 মাইলের দূরত্ব, দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহাপ্রাচীর। একাকী বিষণ্ণ জীবনে কতটা যন্ত্রণায় দিনরাত অতিবাহিত করেছে সে হদিশকে রাখিস তুই? অথচ কোনো কিছু না জেনেই, আমার ভোগ করা যন্ত্রণা একাংশ সহ্য না করেই আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর আমার ভালোবাসা নিজের ছোট্ট আঙুলটা তাক করে ফেললে। আমার থেকে বেশি ভালোবাসিস তুই? অ্যান্সার মি। ওর মুখে কথা নেই, কি বা বলবে ও? জেনে শুনে তো ভালোবাসার মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে ও। কৃতিকের মতো অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে ও। নতুন করে মনকে বোঝানোর তো কিছু নেই। এই মানুষটার হতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম, উপসংহার সবই তো লেখা শেষ বহু আগে। ওরা জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও ওরও চান কৃতিককেই চায়। মুখে একরাশ না বললেও মনে মনে 1000 বার হ্যাঁ বলে বসে আছে ও। এ যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঢিলে করলো কৃতিক। আস্তে করে ওর কোমর ছেড়ে দিতেই ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওরও, যেন ও বলতে চাইছে, কি ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ তো জোরাজুরি করলেন, আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন? ধরে রাখুন না আমাকে। কৃতিক তার একটা কথা উচ্চারণ করতে পারলো না। ওরও আত্মসম্মানেও তো একটা ব্যাপার আছে। ওরও নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুঝে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে কৃতিক বলে, আই নো মাই অবসেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করে আমি নিজের অজান্তে তোকে অনেক 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 কষ্ট দিই। আমি মানি সব দোষ আমার, আমি অনেকটা বেপরোয়া আর ছন্ন ছাড়া তাও মানে। কিন্তু তুই শুধু একটাবার আমার হয়ে থেকে যা, ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি। কৃতিকের শেষ কথাগুলোতে ঠিক কি পরিমাণ জাদু ছিল তা বোধহয় ওরু বলে বোঝাতে পারবে না। কৃতিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে সেটা ওরও আজকেই প্রথম আবিষ্কার করলো। আর ও এটাও জানে যে কৃতিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারই কি সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃতিকের কথার পাশে মুখে কিছু না বলেও মনে মনে ওরু বলে, ফিরে যাওয়ার জন্য আসিনি তো, তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার অগ্নি ফুলঙ্গে নিজেকে দগ্ধ করা যে এখনো বাকি। বাইরে বিজলি চমকাচ্ছে, ক্ষণে ক্ষণে বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীল বর্ণের টলমলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরের এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই কৃতিক ওরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি তোকে টাচ করবো না কখনো, আর না তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করবো।
শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ঘোরা ঘরে মুখে আনবি না, ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক।